চিন্তা করেন তো, একই নেতা জামায়াতে ইসলামীর আমির আবার বিএনপির মহাসচিব, কাইন্ড অফ বাস্তব দুনিয়ার শেখ খালেদা জিয়া। মজা করতেছি না, বাংলাদেশে এমন নেতার জন্ম হয়েছিল যাকে সব মতের মানুষ এতটাই ভালোবাসতো যে তিনি একই সময়ে মুসলিম লীগের সভাপতি আবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, যারা নিজেরা আবার একে অন্যের শত্রু। বাংলাদেশেই জন্মানো এমন একজন নেতা যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটা দেশেই দাপায়ে রাজনীতি করছেন। আজকের দিনে বাংলাদেশের এমন কোন নেতাকে কল্পনা করতে পারেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দেশে রাজনীতি করবেন? কথা বলতেছি বাংলার বাঘ বা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক বা একে ফজলুল হককে নিয়ে। ব্রিটিশ ভারতে তখন মুসলিম রাজনীতিবিদ অনেকে ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী খান। তবে বেশিরভাগ মুসলিম নেতাই ছিল উর্দু ভাষী, উর্দুতে কথা বলতেন, বাংলায় কথা বলতেন না। এইদিকে বাংলায় কথা বলেন এমন রাজনীতিবিদ কারা ছিলেন? সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জির মতন মানুষেরা, যাদের বেশিরভাগই হিন্দু নেতা। একদিকে বাঙালি আবার অন্যদিকে মুসলিম, এই ইউনিক কম্বিনেশনের এক নেতা হিসাবে আবির্ভাব ঘটে শেরে বাংলার। বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেন, ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি, সেই সঙ্গে তিনি চুল থেকে নখ পর্যন্ত খাঁটি মুসলমান। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অভূতপূর্ব সমন্বয় এর আগে আমি দেখি নাই। এই ব্যক্তি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র। আবার অবিভক্ত বাংলা মানে বর্তমান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে একসাথে যদি ধরেন, সেই বাংলার প্রথম প্রধানমন্ত্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শেরে বাংলা একে ফজলুল হক কিভাবে একই সাথে রাজনীতি করছেন, চাকরি করছেন, একই সাথে গরিব দুঃখী কৃষক প্রজাদের যেমন নেতা ছিলেন, কলকাতার এলিট শহুরে রাজনীতিবিদদের মধ্যেও তার প্রচুর জনপ্রিয়তা ছিল। বাংলার এক ছোট জায়গা বরিশালে উনি যেমন রাজনীতি করছেন, গোটা ভারতে সর্বভারতীয় রাজনীতি উনি করছেন। কিভাবে এই মানুষটা এত গুণের অধিকারী ছিলেন, সেই সব ব্যাপারগুলো জানবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। খাজা নাজিমুদ্দিনের কথা কি আপনাদের মনে আছে? 1952 সালে ভাষা আন্দোলনের সময়ে বাঙালি জনতার উপর গুলি বর্ষণের টাইমে এই লোকটাই ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে এই লোকটাকে 1937 সালের এক নির্বাচনে একদম নাকানি চুবানি খাওয়াইছিলেন আমাদেরই শেরে বাংলা একে ফজলুল হক। 1937 সাল ছিল অবিভক্ত বাংলার রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ বছর। মানে আবারও বলি, বাংলাদেশ পশ্চিমবঙ্গ একসাথে চিন্তা করে একটা জায়গা কল্পনা করেন, সেইখানে একটা নির্বাচন হইতেছে। ধরতে পারেন মমতা ব্যানার্জি আর তারেক জিয়া একই ইলেকশনে কম্পিট করতেছেন। এই বেঙ্গল প্রাদেশিক নির্বাচনে যেই দল জিতবে তারাই পাবে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। তো হাই ভোল্টেজের লড়াইয়ে তিনটা দল মুখোমুখি হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অল ইন্ডিয়া মুসলিম লীগ আর আমাদের শেরে বাংলার গঠন করা প্রায় নতুন একটা রাজনৈতিক দল কৃষক প্রজা পার্টি বা কেপিপি। অনেকটা আজকের দিনের এনসিপির সাথে আপনি তুলনা দিতে পারেন। এই নির্বাচনে এই তিনটা দলের ডায়নামিক্স কিরকম ছিল এইটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। যাদের আরো ডিপে জানার আগ্রহ তারা পড়তে পারেন। তো এই সময়টাতে মুসলিম লীগের প্রধান নেতা ছিলেন এই খাজা নাজিমুদ্দিন। আমাদের শেরে বাংলা নাজিমুদ্দিনকে চ্যালেঞ্জ দিয়া বললেন, নাজিমুদ্দিন সাহেব যেইখান থেকে ইলেকশন করবেন সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অনেকটা তারেক জিয়া বিএনপি থেকে ইলেকশনে যেই আসনে দাঁড়াইতেছেন, ধরেন সেইখানেই এনসিপির নাহিদ ইসলাম বলল, আমি তারেক জিয়ার আসন থেকে নির্বাচনে দাঁড়াবো। কি পরিমাণ সাহসের কাজ শেরে বাংলার পক্ষ থেকে একবার চিন্তা করেন। খাজা নাজিমুদ্দিন তখন পটুয়াখালীর জমিদার, উনার জন্য সবচেয়ে সেফ পটুয়াখালীতেই দাঁড়ানো, কারণ উনি জমিদার, ওইখানে সবাই তার প্রজা, এখানে সহজেই উনি জিততে পারবেন। তবে মাঠে এন্ট্রি নিলেন শেরে বাংলা, আর এই আসনটা হয়ে উঠল নির্বাচনের সবচেয়ে হট সিট। এই নির্বাচনে অনেক মজার কাহিনী ঘটে। লিগাররা শেরে বাংলাকে নানা দিক থেকে অপদস্থ করার চেষ্টা করেন। যেমন শেরে বাংলাকে অপদস্থ করতে এক এসডিও কে দায়িত্ব দেওয়া হয়। শয়তানের মাথায় প্রচন্ড সৃজনশীল বুদ্ধি ছিল। উনি খাজা নাজিমুদ্দিন আর শেরে বাংলা দুই মাননীয় অতিথিকে একই দিনে দাওয়াত করলেন। খাজা নাজিমুদ্দিনকে ডাকা হয়েছে জীবনের প্রতীক একটা মাতৃ সদন উদ্বোধন করার, যেখানে বাচ্চা ডেলিভারি হয়। আর শেরে বাংলা একে ফজলুল হককে ডাকা হয়েছে মৃত্যুর প্রতীক একটা কবরস্থান উদ্বোধন করার জন্য। তো ফজলুল হক এই এসডিওর চালাকি ধরতে পারছেন, মুখে কিছু বলেন নাই, উনি হাসি মুখেই কবরস্থান উদ্বোধন করতে গেছেন। উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উনি বলেন, ভাই সব, এই গোরস্থানই হলো পরকালে যাবার প্রবেশ পথ। আজকে গোরস্থানে কবর দেওয়ার মতন কোনো লাশ এখানে উপস্থিত নাই। তাহলে চলুন আজ আমরা এখানে সবাই মিলে দেশের সকল হিন্দু মুসলমানের হিংসা বিদ্বেষকে কবর দিয়ে যাই, আর সেই সাথে কবর দিয়ে যাই সকল জমিদার প্রজার ভেদাভেদকে। জমিদারটা এখানে কি একটু মনে করেন তো? যেই না বলা শেষ, অমনি সমবেত জনতা একসাথে চিৎকার দিছে, হক সাহেব জিন্দাবাদ, হক সাহেব জিন্দাবাদ। লিগারদের অবস্থা খারাপ, তাদের পক্ষে মাঠে নামলেন ঢাকার নবাবরা।
মাঠে ঘাটে চাষা ভুষাদের যেইখানে পাইতেছে একদম ডাইকে ডাইকে কোরমা পোলাও খাওয়ানো শুরু করছে। বিরিয়ানির প্যাকেট দেওয়া যে শুধুমাত্র এখনকারই ট্রেন্ড এটা ভাবলে ভুল হবে। তো এই শাহী পোলাও খাওয়ার জন্য দলে দলে মানুষ আসতে লাগলো। নবাব তো খুবই খুশি, এত মুসলিম লীগের সমর্থক, কিন্তু তাদের ভুল ভাঙলো এক বৃদ্ধ ব্যক্তির মোনাজাত শুই না। বুড়া চাষি পোলাও খাওয়ার পরে নবাবের সামনেই হাত তুলে মোনাজাত শুরু করলো, আল্লাহ হক সাহেবকে জিতায় দাও। হক সাহেব মানে শেরে বাংলায় ফজলুল হক। নবাবী মোনাজাত শুই না রাইগা গেলেন, এই মিয়া আমার খায়া তুমি দুশ্মনের জন্য দোয়া করতেছো। চাষি বলল, হক সাহেব আসছেন বইলেই তো আপনি পোলাও নিয়ে আসছেন, হক সাহেব না আসলে তো আমরা এই কোরমা পোলাও খাইতে পারতাম না। তাইলে মোনাজাত হক সাহেবের জন্য না করে কার জন্য করব? হক সাহেবের জনপ্রিয়তাটা একবার বুঝেন। আর নির্বাচনে অবশেষে প্রত্যাশিত ফলই আসলো। খাজা নাজিমুদ্দিন শেরে বাংলার কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। আর এর পরবর্তীতে উনি কখনো আর গ্রামে গঞ্জে যা নির্বাচন করেন নাই। এখনকার সময় শেরে বাংলার মতন এমন একজন নেতা খুঁজে বাই করে আমাকে দেখান তো। সাল এক্স্যাক্টলি 1900, উনার বয়স 27 বছর। ফজলুল হক সাহেব ওকালতি শুরু করলেন কলকাতা হাইকোর্টে। উনি কিন্তু একজন মাল্টিটাস্কার ছিলেন, চাকরি করতেন, রাজনীতিও করতেন। বরিশালের BM কলেজের অঙ্কের অধ্যাপক ছিলেন। বাংলাদেশে যখন আসছেন পাশাপাশি বরিশাল হাইকোর্টে ওকালতি করতেন। আবার এরই সাথে সর্বভারতীয় রাজনীতি, একই সাথে প্রফেসর, উকিল, রাজনীতিবিদ, তিনটা জিনিসই। আমি একই সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি আর ইউটিউবার হয়েছি, দুইটা জিনিস ছিল। মাল্টিটাস্কিং অনেক প্যারা। যাই হোক, 1906 সালে ফজলুল হক সাহেব ওকালতি ছাইড়া দেন, ক্লাসে পড়ানো ছাইড়া দেন, একজন ম্যাজিস্ট্রেটের চাকরি নেন। 1906 থেকে 11 সাল প্রায় 5 বছর এই চাকরিতে ছিলেন। সত্যি বলতে তার এই সরকারি চাকরির জীবন ভালোই লাগতেছিল না। তার উপরে তার শিক্ষক স্যার আশুতোষ মুখোপাধ্যায় উনারে বলাকে টিটকারি করতেছিল, চাকরিতে বুঝাইতেছিল গোলামি। গোলামি ওটাই তো সুখ, নির্ঝঞ্ঝার দাসত্ব। তোমাকে কতবার খবর দিলাম চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমার কথা শুনলে না। 9টা থেকে 5টা চাকরি করলে মাস শেষে একটা বেতন পাওয়া যায়, এইটারই নির্ঝঞ্ঝার দাসত্ব বলতেছেন। ফজলুল হক সাহেবের ইগো কিন্তু মারাত্মক ছিল। প্রায় 5 বছর চাকরি করার পরে 1911 সালের দিকে একটা পদে উনি এলিজিবল বা যোগ্য ছিলেন, কিন্তু শুধুমাত্র সিনিয়রিটির কারণে তাকে পদটা না দিয়া অন্য একজনকে পদটা দিয়ে দেওয়া হয়। উনার আত্মসম্মানে আঘাত লাগে এবং সাথে সাথে এই সরকারি চাকরি থেকে উনি অবসর নেন। চিন্তা করেন বুকের পাটা কতটা ছিল। আমরা তো হাজার অন্যায় হইলেও কন্টিনিউ কইরেই যাই। এরপর থেকে উনি ফুল টাইম খোল্লা রাজনৈতিক জীবন শুরু করেন। আগেই তো বলছি উনি ভারত, পাকিস্তান, বাংলা 3 জায়গাতেই রাজনৈতিকভাবে বেশ জনপ্রিয় ছিলেন। তবে তার রাজনীতির শুরুটা হয়েছিল বাংলাতে। 1913 সালে প্রথমবার অংশ নেন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে। নির্বাচনটা বড়ই অদ্ভুত। এইখানে সাধারণ মানুষ ভোট দিতে পারতো না, শুধুমাত্র জমিদার, ধনী, উচ্চশিক্ষিত মানুষজন ভোট দিত। আর এই ধনী মানুষগুলোর মধ্যে হিন্দু ভোটারদের সংখ্যাই বেশি ছিল। ফজলুল হক সাহেব একজন মুসলমান। নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা বিভাগীয় একটা কেন্দ্র থেকে। প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতাপশালী একজন জমিদার রায় বাহাদুর মহেন্দ্রনাথ। জমিদার সাহেব, তার উপরে হিন্দু, ভোটাররা অনেকেই হিন্দু। ফজলুল হক সাহেব একজন মুসলমান। এরপরেও উনি এই নির্বাচনটা জিতছেন আর প্রমাণ করছেন বাংলার হিন্দু মুসলমান সবার কাছে উনি জনপ্রিয়। একই বছর উনি মুসলিম লীগের সদস্য পদ পান। ফজলুল হক সাহেব আসার আগে বাংলার মুসলিম রাজনীতিতে নেতৃত্ব দিতেছিলেন কারা? নবাব স্যার সলিমুল্লাহ, সৈয়দ আমির আলী, নওয়াব আলী চৌধুরী। এরা সবাই কিন্তু প্রায় অভিজাত পরিবার থেকে আসছে, বড়লোক বাপের সন্তান, জমিদার টাইপের লোকজন ছিল আর উর্দুতে কথা বলতো। অন্যদিকে শেরে বাংলা ছিলেন বাংলায় কথা বলা মুসলমান মানুষ, কৃষক, প্রজা, সাধারণ যে মুসলমানরা ছিল তাদের প্রতিনিধি। উনি যখন মুসলিম লীগে যোগ দিয়েছেন, মেইনলি লড়াই শুরু করেন অত্যাচারী জমিদার আর মহাজন শ্রেণীর বিরুদ্ধে। গরিব মুসলমানরা ফজলুল হকরে অনেক পছন্দ করত, যেই জনপ্রিয়তাটা হয়তো উর্দুভাষী মুসলিম নেতাদের পক্ষে বাংলায় পাওয়া কখনোই সম্ভব ছিল না। এন্ড শুধুমাত্র বাংলায় না, ফজলুল হক সাহেব ধীরে ধীরে সর্বভারতীয় রাজনীতি শুরু করেন, যেটার বর্ণনা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। 1924 সাল শেরে বাংলার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, কারণ এই বছর তিনি শিক্ষামন্ত্রী হন। প্রশ্ন আসে কোন এলাকার? এখনকার বাংলাদেশ, পশ্চিমবঙ্গ একসাথে চিন্তা করলে অবিভক্ত বাংলা যদি বলা হয়, সেইটার শিক্ষামন্ত্রী হন উনি। মাত্র 6 মাস দায়িত্বে ছিলেন। এর মধ্যেই কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। দরিদ্র কিন্তু মেধাবী মুসলমান ছাত্রদের জন্য কলকাতাতে প্রতিষ্ঠা করেন মুসলিম এডুকেশন ফান্ড। ওই সময় মৌলবীর অভাবে মুসলমান ছাত্রদের হিন্দুদের সাথে বাধ্যতামূলকভাবে সংস্কৃত পড়তে হইত। এর জন্য দেশের প্রতিটা হাই স্কুলে উনি বাধ্যতামূলকভাবে মৌলবী নিয়োগের ব্যবস্থা করেন। তার চেষ্টায় 1916 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায় টেইলর হোস্টেল আর কারমাইকেল হোস্টেল। হোস্টেল দুইটা মুসলিম শিক্ষার্থীদের জন্য। বাংলার বিভিন্ন এলাকা থেকে আইসা কলকাতায় লেখাপড়ার সুযোগ পাইছিল তখনকার মুসলিম শিক্ষার্থীরা। ওই সময় কলকাতা ছিল শিক্ষার প্রাণকেন্দ্র। তবে কলকাতায় মুসলমান শিক্ষার্থীদের সংখ্যা ছিল খুবই কম, আর পূর্ববঙ্গের মুসলমানরা উচ্চ শিক্ষা থেকে পিছায় যাইতেছিল। তাই শেরে বাংলা সহ তৎকালীন মুসলিম নেতাদের মত ছিল পূর্ববঙ্গের
মুসলমানদের জন্য একটা নিজস্ব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দরকার, একটা ইউনিভার্সিটি দরকার। আর এইখান থেকেই 1920 সালে ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়, আর 1921 সাল থেকে কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে বুঝতেই পারলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও শেরে বাংলা একে ফজলুল হকের হাত ছিল। এখন ফাস্ট ফরওয়ার্ড 1926 সালে আসি। শেরে বাংলা এখন আর মন্ত্রী নাই, কারণ মন্ত্রী হওয়ার 6 মাস পরেই উনাদের দলীয় কোন্দল হয়, আর উনি পদত্যাগ করেন। আগেই তো বলছি ওনার আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল। তো ওনার নিজের সংগঠন তো ছিলই, কৃষক প্রজা পার্টি। এইটার কাছে উনি তখন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াইতেছেন। তখনই ঢাকার মানিকগঞ্জে একটা ঘটনা ঘটলো। ওইখানকার স্থানীয় জমিদার আর মহাজনদের অত্যাচারে সাধারণ মানুষ, কৃষক প্রজারা খুবই খ্যাপা ছিল। আর তাদেরই স্বার্থ রক্ষার জন্য তৎকালীন মানিকগঞ্জ মহকুমার ঘিওরহাটে আহ্বান করা হয় এক বিরাট প্রজা সম্মেলন। তো সবাই শুনছে শেরে বাংলা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। আর এই কারণে ঢাকা, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে চারদিক থেকে মানুষজন দলে দলে যোগ দেয়। শেরে বাংলা এই সম্মেলনে আহ্বান করলেন কৃষকরা আর জমিদারদের জমিতে লাঙ্গল দিবে না। এরপরে সত্যি সত্যি চললো 1 বছর কৃষক আন্দোলন। জমিদাররা বাধ্য হয় সমঝোতা করতে, কারণ কৃষকরা যদি লাঙ্গল না দেয় ওদের জমি থেকে 1 পয়সাও আসবে না। এই পুরো ঘটনাটা শেরে বাংলাকে একটা বুস্ট দিছে রাজনীতি করার। আর 1927 সালে উনি কৃষক প্রজাদের জন্য একটা রাজনৈতিক দলই গঠন করে ফেলেন। দলের নাম দেওয়া হয় নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি। এই দলের সভাপতি শেরে বাংলা নিজেই। তো এই মানিকগঞ্জ সম্মেলনের মতন 1930 সালে পটুয়াখালীতে হয় আরেকটা কৃষক প্রজা সম্মেলন। দেখেন, শেরে বাংলা নিজে মুসলিম লীগের মতন এত বড় একটা দলের নেতা ছিলেন, কিন্তু উনি প্রায়োরিটি দিতেন অনেকটাই বাংলার এই কৃষক প্রজা সমিতির দিকে। আবুল মনসুর আলীর একটা খুব বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। বইতে উল্লেখ করা আছে উনি একবার শেরে বাংলাকে 2টা সভাপতি পদের একটা ছাইরা দিতে বলেন। উত্তরে শেরে বাংলা বলেন, মুসলিম বাংলাকে বাঁচাতে হলে মুসলিম লীগ করতে হবে, কৃষক প্রজা সমিতিও চালাতে হবে। মুসলিম লীগ যেমন ভারতীয় মুসলমানদের জন্য দরকার, কৃষক প্রজা সমিতি করা তেমনি বাঙালি মুসলমানদের জন্য দরকার। দেখেন ওনার চিন্তার বিস্তৃতি কতটুকু। ভারতের রাজনীতিও করতেছেন, বাংলার রাজনীতিও করতেছেন, দুইটাকে সামলাইতেছেন ব্যালেন্স করে। উনি যে শুধু গরিব মানুষদের মধ্যে, কৃষক প্রজাদের মধ্যে জনপ্রিয় ছিলেন এমনটা না, উনি কলকাতার মতন এলিট জায়গাতেও রাজনীতি করছেন, যেখানে সবাই শহুরে অনেক বেশি ধনী। প্রথম 1934 সাল শেরে বাংলা কলকাতা কর্পোরেশনের মেয়র পদের জন্য নির্বাচন করেন। নির্বাচনটা উনি হারছিলেন, যদিও ফলাফল নিয়ে কিছুটা সন্দেহ ছিল। অপোনেন্ট ছিল নলিনী রঞ্জন সরকার। এর পরের বছরে 1935 সালে উনি প্রথমবারের মতন কলকাতা ও শহরতলি আসনে উপনির্বাচনে বিজয়ী হন, আর এর মাধ্যমেই ভারতের কেন্দ্রীয় আইনসভার সদস্য হন। একই বছর উনি বলছেন আবারও উনি কলকাতার মেয়র নির্বাচন করবেন, যেটা অলরেডি একবার উনি হারছেন। তো এইবার ওনার পূর্ববর্তী যে মেয়র ছিলেন নলিনী রঞ্জন সরকার, উনি প্রতিদ্বন্দ্বিতা থেকেই সরে দাঁড়াইলেন, শেরে বাংলাকে সাপোর্ট দিলেন। শেরে বাংলার জন্য নির্বাচন তখন সহজ। উনি মেয়র নির্বাচিত হইলেন এবং উনিই ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র। কলকাতার মতন জায়গায় একজন মুসলিম মেয়র নির্বাচন হওয়া চারটিখানি কথা না, আগেকার সবাই হিন্দু ছিলেন। এর মাধ্যমে বাংলার রাজনীতির একদম সেন্টার পয়েন্টে শেরে বাংলা চলে আসেন। শুরুতে একটা নির্বাচনের কথা বলছিলাম না, যেখানে খাজা নাজিমুদ্দিনকে শেরে বাংলা হারাইছিলেন। তো উনি যে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হবেন এইটা অনেকটা শিওর হয়ে গেছিল। প্যাচ লাগছিল কাদের সমর্থনে উনি সরকার গঠন করবেন। একদিকে হিন্দু জমিদারপন্থী কংগ্রেস ছিল, আরেকদিকে মুসলমানরাই ছিল কিন্তু মুসলিম লীগ, যারা আবার উনারই প্রতিদ্বন্দ্বী। প্রথমে ঠিক ছিল কংগ্রেসের সাথে মিলে মন্ত্রিসভা হবে, কিন্তু অনেকগুলো ঝামেলার কারণে হয় নাই শেষ পর্যন্ত। এইটার সুযোগ মুসলিম লীগ নেতারা নেন। খাজা নাজিমুদ্দিন, নবাব হাবিবুল্লাহ সহ তৎকালীন যারা বড় বড় মুসলিম লীগ নেতা ছিলেন, তারা শেরে বাংলার কাছে এসে আত্মসমর্পণ করেন। যা হওয়ার আগে হয়ে গেছে, এখন চলো একসাথে সরকার গঠন করি। শেরে বাংলাও আর অপশন না থাকায় বাধ্য হয়ে এই সরকার গঠন করতে বসেন। এইটার মন্ত্রিসভাটা খুবই ইন্টারেস্টিং। প্রথম যে তার নেতৃত্বে হক মন্ত্রিসভা গঠন হয়, মন্ত্রিসভায় মানুষ ছিল 11 জন, 6 জন মুসলমান, 5 জন হিন্দু। মুসলমান যে 6 জন ছিল তার মধ্যে 3 জন ছিল হক সাহেবের যে কৃষক প্রজা পার্টি ওইটার, আর বাকি 3 জন ছিলেন মুসলিম লীগের। বাংলার আরেক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আপনারা শুনছেন, উনি কিন্তু এই প্রথম হক মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাংলার গরিব কৃষকদের জন্য উনি কি কি করছেন এইটার একটা লিস্ট এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই, সাল 1940, লাহোরের মিন্টো পার্কে আমরা এখন আছি। সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক অধিবেশন হইতেছে। সভাপতিত্ব করতেছেন ইতিহাসে প্রচন্ড পপুলার একজন রাজনীতিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। লক্ষাধিক মানুষ হয়েছিল। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি পাল্টায় যাবে এমন একটা প্রস্তাব উত্থাপন করার জন্য মঞ্চে উঠলেন বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। আর উনি পেশ করলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব। ভারত পাকিস্তান ভাগ হয়ে মুসলিম আর হিন্দুদের জন্য দুইটা আলাদা যে রাষ্ট্র হবে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে লাহোর প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুসলিম লীগ এতদিন
দীর্ঘদিন পর্যন্ত দাবি করত, আচ্ছা মুসলমানদের সাংবিধানিক সুরক্ষা দিলেই হবে, স্বায়ত্তশাসনের পরিমাণ আরেকটু বাড়াইলেই হবে, আলাদা একটা দেশ লাগবে মুসলমানদের জন্য, এতটুক পর্যন্ত দাবি করত না। কিন্তু 1940 সালের এই প্রস্তাবের পরে তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় পাকিস্তান। আবারও শেরেবাংলার গণ্ডিটা দেখেন, লাহোরে আসছেন, কলকাতায় দাপায় রাজনীতি করছেন, বাংলায় রাজনীতি করছেন, কোন জায়গায় উনি নাই? যাই হোক, যদিও 1940-এ উনি লাহোর প্রস্তাব উত্থাপন করেন, তবে খুব তাড়াতাড়ি মুসলিম লীগের নেতৃত্বের সাথে উনার কোন্দল হয়। স্পেশালি মুহাম্মদ আলী জিন্নাহর সাথেই তার অনেক বেশি ক্যাচাল লাগে। আর এইটার কারণে মুসলিম লীগ ফজলুল হকের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। আগেই তো বলছি তার মন্ত্রিসভায় 3 জন মুসলিম লীগের সদস্য ছিলই। তবে এই ঘটনার পরে 1941 সালের ডিসেম্বরের শুরুতেই ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা নাই, ওইটার পতন ঘটছে। তো এই সমর্থন হারানোর পরে ফজলুল হক কংগ্রেস আর অন্যান্য দলগুলোর সাথে আলোচনা শুরু করেন। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। ফজলুল হক তৎকালীন হিন্দু মহাসভার সাথে জোট করেন। এই হিন্দু মহাসভা কিন্তু ছিল শেরেবাংলার মতাদর্শের পুরোপুরি উল্টা। তারা হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করত। এখনকার ভারতে কোন রাজনৈতিক দলটা হিন্দু জাতীয়তাবাদে বেশি বিশ্বাস করে একটু মনে করেন তো? একটু পরে বলতেছি। বাট এই হিন্দু মহাসভা ওরা কংগ্রেসের সমালোচনা করতো এইটা বইলা যে তারা নাকি হিন্দুদের তুলনায় মুসলিমদের বেশি গুরুত্ব দিতেছে। দেখেন, শেরেবাংলা কিন্তু একজন মুসলমান, হিন্দু মহাসভা কাইন্ড অফ মুসলমানদেরই বিরোধিতা করতেছে। তারপরেও উনি হিন্দু মহাসভার একজন নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনাকে মন্ত্রিসভায় জায়গা দেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিল জানেন? উনি ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, যেইখান থেকেই পরবর্তীতে প্রতিষ্ঠা পায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এখনকার ভারতের নরেন্দ্র মোদী যে রাজনৈতিক দলের হিন্দু জাতীয়তাবাদের কানেকশনটা কোন জায়গায় টের পাইতেছেন তো? হক এবং শ্যামাপ্রসাদের এই জোটের নাম ছিল প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি। এইটা ছাড়াও এই জোটে আরো ছিল সুভাষ চন্দ্রের পার্টি ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের কয়েকজন বিদ্রোহী আর আরো কয়েকজন স্বতন্ত্র সদস্য। এটা অনেক সিগনিফিকেন্ট একটা ঘটনা ছিল। যদিও বেশি দিন এই মন্ত্রিসভা টিকে নাই। 1943 সালে এটার পতন হয়, পদত্যাগ করেন শেরেবাংলা একে ফজলুল হক। এরপরে টেম্পোরারিলি উনি রাজনীতি থেকে একটু দূরে সরে থাকেন। আর এর মধ্যেই উত্থান ঘটে আরেক বাঙালি নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। আর এর মধ্যেই মোটামুটি শেষ হয় ইংরেজ আমলে শেরেবাংলার রাজনৈতিক ক্যারিয়ার। আপনারা কি প্রফেসর আব্দুর রাজ্জাককে তো চিনেন? আহমদ ছফা, যাকে নিয়ে যদ্যপি আমার গুরু বইটা লিখছিলেন, উনার স্যার বাংলাদেশের ইতিহাসে খুবই বিখ্যাত একজন ইন্টেলেকচুয়াল মানুষ। উনি শেরেবাংলা একে ফজলুল হক কেমন ছিলেন এইটার ব্যাপারে একটা কথা বলছেন। একবার এই রাজ্জাক সাহেব শেরেবাংলার জীবনী লিখতে চাইছিলেন, মানে বায়োগ্রাফি আর কি। তখন শেরেবাংলা বলছিলেন, তোমার মতলবটা কি বলতো? উত্তরে প্রফেসর বলেন, আপনার একটা বিষয় আমার খুব ভালো লাগে, আপনি যখন ইংরেজদের সাথে চলেন তখন মনে হয় আপনি জাত ইংরেজ, যখন বরিশালে আসেন তখন মনে হয় আপনি বহু বছর ধরে নিজেই কৃষিকাজ করেন, আবার যখন কলকাতায় গিয়ে শ্যামাপ্রসাদ বাবুকে দাদা ডাকেন তখন আসলে আপনাকে হিন্দু বলে মনে হয়, আবার যখন নবাব বাড়ির ছাদে ঘুড়ি উড়ান তখন মনে হয় আপনি নবাব বাড়িরই একজন। নিজেকে কেউ এতটা আপনার মতন পাল্টাতে পারে না। এখানে নিজেকে পাল্টানো বলতে খারাপ অর্থে না, বরং সব জায়গার মানুষের সাথে যে উনি মিশতে পারতেন আর সবার কাছে যে উনার গ্রহণযোগ্যতা ছিল এইটা বোঝা যায়। সবার সাথে মিশতে পারা কিন্তু খুব সহজ কোনো কাজ না। আপনি ইউটিউবারদের ক্ষেত্রেই চিন্তা করেন, যারা খুব এলিট গুলশান বনানী কিড বা আন্টিদের জন্য ভিডিও বানায়, তাদের ভিডিও কি একদম প্রান্তিক পর্যায়ে গরিব বস্তির মানুষজন দেখে? দেখেন। আবার একদম গ্রামে গঞ্জে থাকা নদীর পাড়ে ফ্লেক্সি লোডের দোকান চালানো একটা ছেলে যেই ধরনের ইউটিউব ভিডিও দেখে, সেই ইউটিউবারের ভিডিওকে এই গুলশান বনানী কিডরা দেখবে। সো একটা বিভাজন সব জায়গাতে আছে। ফজলুল হক সাহেব হইতেছেন সেই ইউটিউবারের মতন যার ভিডিও একই সাথে গুলশান বনানীর মানুষজনও দেখছে, আবার ঢাকার মোহাম্মদপুরের বস্তিতে থাকা একজন মানুষও দেখছে, আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 জায়গায় বসা মানুষের কাছে উনি সমানভাবে পরিচিত হয়েছেন। চিন্তা করেন, এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। উনি কতটা সফল একজন রাজনীতিবিদ ছিলেন এইটা প্রমাণ করতে 47 পূর্ববর্তী সময়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। আশা করি আমি বুঝাইতে পারছি তার রাজনৈতিক ক্যালিবারটা কত বড় ছিল এবং এই ধরনের নেতা যে সচরাচর বাংলাদেশের বুকে আর আসবে না, আপনাদেরকে এটার ফিল দেওয়াটাই এই ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল। ভিডিওটা অনেক বেশি হিস্টোরিক্যাল ইনফরমেশন দিয়ে ভরা। যদি কোনো জায়গায় স্লিপ অফ টাং বা কোনো কারণে কোনো ভুল ইনফরমেশন দেখেন, আমাকে কাইন্ডলি একটু নোট ডাউন করে দিবেন। ভুল হইতে পারে, আমি আগে থেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করতেছি আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না।